হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। তো পূর্বের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী ভূগোল প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী ভূগোল দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখবে, কারণ এর বাইরে প্রশ্ন কিন্তু আসবে না। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে, ভূমিকম্প, ধস, অগ্ন্যুৎপাত প্রভৃতির প্রধান কারণ কী? তো তোমরা উত্তরগুলো পূর্ণ বাক্যে লিখবে। তো ভূমিকম্প, ধস ও অগ্ন্যুৎপাত প্রভৃতির প্রধান কারণ হলো ভূপৃষ্ঠের চলন বা সরণ। পরের প্রশ্ন, মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা আলফ্রেড ওয়েগনার। পরের প্রশ্ন, কাকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়? লা পিচো বা ইংরেজিতে লে পিচো, অর্থাৎ লা পিচোকে পাত সংস্থান তত্ত্বের জনক বলা হয়। পৃথিবীতে কয়টি বড় পাত রয়েছে? তোমরা এখানে মনে রাখবে যে 7টি পাত রয়েছে, আর ওই নামগুলো যারা আগ্রহী তারা মনে রাখবে। তো পৃথিবীতে বড় পাত 7টি রয়েছে, সেগুলো হলো ইউরেশীয় পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত ও আন্টার্কটিকা পাত। এই হচ্ছে 7টি পাত। পরের প্রশ্ন, কোন পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে? তো অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলে। পরের প্রশ্ন, কোন পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে? অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে। পরের প্রশ্ন, পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি? পৃথিবীর গভীরতম সমুদ্র খাত মারিয়ানা খাত, এটা তোমাদের সবার জানা। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম পাতের নাম কি? পৃথিবীর বৃহত্তম পাতের নাম প্রশান্ত মহাসাগরীয় পাত। পরের প্রশ্ন, কোন পাত সীমানায় ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়? অভিসারী পাত সীমানায় ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। পরের প্রশ্ন, যে পাত সীমানা যথেষ্ট পুরু ও মহাদেশ তৈরি হয় তার নাম কি? মহাদেশী পাত সীমানা। পরের প্রশ্ন, একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ দাও। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি নিরপেক্ষ পাত সীমানার উদাহরণ হলো ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিজ চ্যুতি। পরের প্রশ্ন, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বত হলো আরাবল্লী পর্বত। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। ভারতের একটি নবীন ভঙ্গিল পর্বত হলো হিমালয়। পরের প্রশ্ন, ইতালির ভিসুভিয়াস একটি ড্যাশ আগ্নেয়গিরি। ইতালির ভিসুভিয়াস একটি সক্রিয় আগ্নেয়গিরি বা জীবন্ত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটা মনে রাখবে। তো পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি ড্যাশ মহাসাগরে অবস্থিত। পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট পিলি। মাউন্ট পিলি সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া একটি ড্যাশ আগ্নেয়গিরির উদাহরণ। হাওয়াই দ্বীপের মৌনা লোয়া একটি সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ। পরের প্রশ্ন, জাপানের ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়গিরির উদাহরণ। জাপানের ফুজিয়ামা একটি সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। পরের প্রশ্ন, মায়ানমারের পোপো একটি ড্যাশ আগ্নেয়গিরি। মায়ানমারের পোপো একটি মৃত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, অত্যন্ত পাতলা দড়ির মতো পৃষ্ঠদেশযুক্ত লাভার নাম কি? এটাও খুব গুরুত্বপূর্ণ। অত্যন্ত পাতলা দড়ির মতো পৃষ্ঠদেশযুক্ত লাভার নাম পা হো হো। পরের প্রশ্ন, অত্যন্ত সান্দ্র লাভা হাওয়াই দ্বীপে ড্যাশ লাভা নামে পরিচিত। নামে পরিচিত। তো অত্যন্ত সান্দ্র লাভা হাওয়াই দ্বীপে নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ব্যারেন হচ্ছে ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? জাপান। জাপান হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভূমিকম্প প্রবণ দেশ। তা সত্ত্বেও জাপান কিন্তু টেকনোলজি দিক দিয়ে খুবই উন্নত। তো পরের প্রশ্ন, কোন তরঙ্গের ফলে ভূপৃষ্ঠে সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়? পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গের প্রভাবে ভূপৃষ্ঠে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়। পরের প্রশ্ন, ভূমিকম্প মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সিসমোগ্রাফ বা ভূকম্পলিক যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কার সাহায্যে? রিক্টার স্কেলের সাহায্যে। এই দুটো প্রশ্ন কিন্তু গুলিয়ে যায়, তোমরা মনে রাখবে যে ভূমিকম্প মাপা হয় কিন্তু সিসমোগ্রাফ বা ভূকম্পলিক যন্ত্রের সাহায্যে,
আর ভূমিকম্পের তীব্রতা কত ছিল বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত ছিল, অর্থাৎ তীব্রতা জানার জন্য ব্যবহার করা হয়, বা কত জোরালো পরিমাণে ভূমিকম্প হয়েছিল সেটা জানার জন্য রিক্টার স্কেল ব্যবহার করা যায়। এই দুটো প্রশ্ন কিন্তু প্রায়শই আমরা গুলিয়ে ফেলি। তো ভূমিকম্প মাপা হয় সিসমোগ্রাফ বা ভূকম্প লিক যন্ত্রের সাহায্যে, এবং ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টার স্কেলের সাহায্যে। পরের প্রশ্ন, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা কত হলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়? ভূমিকম্পের মাত্রা 6-এর বেশি হলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। পরের প্রশ্ন, ভূমিকম্পের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাসকে কি বলে? ভূমিকম্পের ফলে সামুদ্রিক জলোচ্ছ্বাসকে সুনামি বলে। এটা একটি জাপানি শব্দ। তো পরের প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর দাও। প্যানজিয়া বলতে কি বোঝো? প্যানজিয়া কি? আমরা জানি যে প্যানজিয়া প্যানথালাস। তো প্যানজিয়া কি? প্রায় 30 কোটি বছর আগে পৃথিবীর সমস্ত স্থলভাগ একটা বিশাল ভূখণ্ড রূপে অবস্থান করত, যার নাম প্যানজিয়া। তবে তোমাদের বলে রাখি, এখানে সহায়িকাগুলোতে বিশেষ করে রায় মার্টিন সহায়িকাতে সব প্রশ্নগুলো রয়েছে, কিন্তু প্রশ্নগুলো খুবই বেশি করে লেখা হয়ে আছে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত করে সেখানে দেওয়া আছে। কিন্তু আমি এখানে সেগুলোকে শর্ট করে লিখে রেখেছি যাতে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। তোমরা প্রয়োজন হলে এটা নোটসগুলো তৈরি করে নিতে পারো, কারণ সহায়িকাতে এর থেকে অনেক বেশি করে লেখা আছে। বিশেষ করে 3 নাম্বার, 5 নাম্বার, 2 নাম্বারের প্রশ্নগুলো প্রয়োজনের তুলনায় অনেক বেশি লেখা হয়ে আছে। অতএব তোমরা এখান থেকে করতে পারো। পরের প্রশ্ন, প্যানথালাসা বলতে কি বোঝো? প্যানথালাসা হলো পৃথিবীর সমস্ত জলভাগের মিলিত একটি বিশাল মহাসমুদ্র। পরের প্রশ্ন, অভিসারী পাত সীমানা কাকে বলে? তো যে সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগোতে থাকে তাকে অভিসারী পাত সীমানা বা বিনাশকারী পাত সীমানা বলা হয়। পরের প্রশ্ন, অপসারী পাত সীমানা বলতে কি বোঝো? যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাকে অপসারী পাত সীমানা বা গঠনকারী পাত সীমানা বলা হয়। নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? না, যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের সমান্তরালে পাশাপাশি সঞ্চারিত হয় তাকে নিরপেক্ষ পাত সীমানা বলে। পরের প্রশ্ন, নবীন ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। 1 থেকে 2.5 কোটি বছর আগে যে ভঙ্গিল পর্বতগুলোর সৃষ্টি হয়েছে তাদের নবীন ভঙ্গিল পর্বত বলা হয়, যেমন হিমালয়, রকি, আন্দিজ, আল্পস প্রভৃতি। এখানে 1টি বা 2টি উদাহরণ দিলেই হতো, কিন্তু যাতে এখান থেকে শর্ট প্রশ্ন দিয়ে দিলেও তোমরা করতে পারো এই জন্য আমি 4টি উদাহরণ দিয়ে রেখেছি। প্রশ্ন হয়ে যেতে পারে যে আল্পস একটি ড্যাশ পর্বত, তাহলে আল্পস একটি নবীন ভঙ্গিল পর্বত। তো হিমালয়, রকি, আন্দিজ, আল্পস প্রভৃতি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। পরের প্রশ্ন, প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। প্রায় 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলোকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলা হয়, যেমন আরাবল্লী, অ্যাপেলেসিয়ান, উরাল প্রভৃতি। পরের প্রশ্ন, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন? তো অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কারণ মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে ও সামুদ্রিক খাত সৃষ্টি করে, এবং ওই নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্থেনোস্ফিয়ারে প্রবেশ করে অত্যধিক উষ্ণতায় গলে যায় বা ধ্বংসপ্রাপ্ত হয়, তাই একে বিনাশকারী পাত সীমানা বলে। এবার ভালো করে দেখে নেবে। পরের প্রশ্ন, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? তো অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কারণ দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ায় পাত দুটির সংযোগস্থলে ফাটল বৃদ্ধি পায় এবং ভূগর্ভস্থ ম্যাগমা উঠে এসে মহাসাগরীয় ভূত্বক সৃষ্টি করে। তাছাড়া এই পাত সীমানা বরাবর ভূপৃষ্ঠের বা সমুদ্র পৃষ্ঠের আয়তন বৃদ্ধি পায় বা বিস্তার ঘটে, তাই একে গঠনকারী পাত সীমানা বলে। এই দুটো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অভিসারী ও অপসারী পাত সীমানার পার্থক্য লেখো। অপসারী, এতে কি হয় না পরস্পর বিপরীত চলন ঘটে, অর্থাৎ অপসারীর ক্ষেত্রে পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে, আর অভিসারীর ক্ষেত্রে কি হয় পরস্পরের দিকে অগ্রসর হয়। তো এখানে পরস্পরের বিপরীত চলন ঘটে, অভিসারীর ক্ষেত্রে পরস্পরের দিকে অগ্রসর হয়। 2, নতুন ভূত্বক সৃষ্টি হয়, কিন্তু অভিসারীর ক্ষেত্রে সমুদ্র তলের বিনাশ ঘটে। 3, সামুদ্রিক শৈলশিলা সৃষ্টি হয়, আর এখানে সমুদ্র খাতের সৃষ্টি হয়। তো এই হচ্ছে অভিসারী আর অপসারী পাত সীমানার পার্থক্য, দেখে নেবে, খুব সহজ আছে। পরের প্রশ্ন, অগ্নুদ্গম বা অগ্নুৎপাত বলতে কি বোঝো? ভূগর্ভের গলিত ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প কোনো ফাটলের মধ্য দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড বেগে অথবা ধীরগতিতে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে অগ্নুৎপাত বলে। ঠিক আছে? তো ভূমিকম্পের তরঙ্গকে
কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? এই প্রশ্নটা তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভূমিকম্পের তরঙ্গকে 3 ভাগে ভাগ করা যায়: প্রাথমিক তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ আর পৃষ্ঠ তরঙ্গ। প্রাথমিক তরঙ্গকে বলা হয় প্রাইমারি ওয়েভ, তাকে পি দ্বারা চিহ্নিত করা হয়। আর দ্বিতীয় পর্যায়ের তরঙ্গকে বলা হয় সেকেন্ডারি ওয়েভ। আর একটি রয়েছে পৃষ্ঠ তরঙ্গ। এই পৃষ্ঠ তরঙ্গের আবার 2টি ভাগ রয়েছে, অত ডিপে যাওয়ার দরকার নেই। মোটামুটি জানবে যে ভূমিকম্পের তরঙ্গকে 3টি ভাগে ভাগ করা যায়: প্রাথমিক তরঙ্গ বা পি, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস এবং পৃষ্ঠ তরঙ্গ বা এল। এখানে আরো একটা শর্ট প্রশ্ন হতে পারে যে ভূমিকম্পে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি কোন তরঙ্গের প্রভাবে হয়ে থাকে? মনে রাখবে সেটা এল তরঙ্গ, যেটা ভূপৃষ্ঠ বরাবর বেয়ে চলে। পরের প্রশ্ন, পি তরঙ্গ ও এস তরঙ্গের পার্থক্য লেখো। পি তরঙ্গ, যে ভূমিকম্প তরঙ্গ ভূপৃষ্ঠে প্রথম ধরা পড়ে তাকে প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ বলে। আর এস তরঙ্গ, যে তরঙ্গ পি তরঙ্গের পর ভূপৃষ্ঠে পৌঁছায় তাকে এস তরঙ্গ বা গৌণ তরঙ্গ বলে। পি তরঙ্গের গতিবেগ খুব বেশি হয়, অর্থাৎ দ্রুতগামী তরঙ্গ। এর গতিবেগ প্রায় 5 থেকে 14 কিলোমিটার পার সেকেন্ড। আর এস তরঙ্গ পি তরঙ্গের তুলনায় গতিবেগ কিছুটা কম হয়, অর্থাৎ এর গতিবেগ মাঝারি ধরনের। গতিবেগ প্রায় 3.5 থেকে 7.2 কিলোমিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, কঠিন, তরল ও গ্যাসীয় এই 3টি মাধ্যমের মধ্য দিয়েই কিন্তু পি তরঙ্গ যেতে পারে। আর এস তরঙ্গ কেবল কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। এখান থেকেও শর্ট প্রশ্ন হতে পারে যে কোন তরঙ্গ সকল মাধ্যম বা 3টি মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে। তো পি তরঙ্গ। আরও কত প্রশ্ন হতে পারে যে কোন তরঙ্গ শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে? সেটা হচ্ছে এস তরঙ্গ। তাই প্রশ্নগুলো পার্থক্যগুলো ভালো করে নিলে শর্ট প্রশ্নগুলো তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন, আ লাভা ও পা হো হো লাভার পার্থক্য লেখো। আহা লাভা অপেক্ষাকৃত বেশি সান্দ্র প্রকৃতির হয় আর অপেক্ষাকৃত কম সান্দ্র প্রকৃতির হয়। আঠালো হওয়ার জন্য এরা বহুদূর প্রবাহিত হতে পারে না। আর পাহ লাভা পাতলা হওয়ায় এরা বহুদূর প্রবাহিত হতে পারে। উদাহরণ পরে দেওয়া আছে যে হাওয়াই দ্বীপের কিলাউইয়েতে এই ধরনের লাভা প্রবাহ দেখা যায় এবং পাহ হাওয়াই দ্বীপের মৌনালোয়াতে এই ধরনের লাভা প্রবাহ দেখা যায়। এখান থেকে মনে রাখবে যে লাভা অপেক্ষাকৃত সান্দ্র হওয়ার জন্য এটা বহুদূর বিস্তৃত হতে পারে না, আর পাহ লাভা এটি কম সান্দ্র বা পাতলা হওয়ায় এটি বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলতে কী বোঝো? তো পৃথিবীর অধিকাংশ, উত্তর বলছে যে পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। এজন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা প্যাসিফিক রিং অফ ফায়ার বলে। পৃথিবীর ভূমিকম্পের প্রায় 70% কিন্তু এই বলয়ে হয়ে থাকে। তো এটা তোমাদের 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বা প্যাসিফিক রিং অফ ফায়ার বলতে কী বোঝো? পরের প্রশ্ন, জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? উত্তর, যেসব আগ্নেয়গিরি থেকে উৎপত্তির সময় থেকে আজ পর্যন্ত, অর্থাৎ যখন থেকেই উৎপত্তি সেই থেকে আজ পর্যন্ত অবিরত অগ্নুৎপাত ঘটে চলেছে তাকে বলা হয় জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি। যেমন ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, এটা মনে রাখবে। তাহলে যেসব আগ্নেয়গিরি থেকে উৎপত্তির সময় থেকে আজও পর্যন্ত অগ্নুৎপাত হয়ে চলেছে তাকে বলে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, যেমন ইতালির ভিসুভিয়াস এবং ভারতের ব্যারেন। পরের প্রশ্ন, সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? যেসব আগ্নেয়গিরি থেকে অতীতে অগ্নুৎপাত ঘটতো বা অতীতে জীবন্ত ছিল কিন্তু বর্তমানে অগ্নুৎপাত আপাতত বন্ধ আছে, কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা আছে, তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। অর্থাৎ সে ঘুমিয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে সে জেগে উঠতে পারে। তাহলে সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? না, যেসব আগ্নেয়গিরি থেকে বর্তমানে অগ্নুৎপাত বন্ধ আছে কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে তাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। যেমন উদাহরণ জাপানের ফুজিয়ামা। পরের প্রশ্ন, মৃত আগ্নেয়গিরি, এটা নাম শুনেই বুঝতে পারছো। অর্থাৎ যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময় অগ্নুৎপাত হতো কিন্তু বর্তমানে আগ্নেয় পদার্থ নির্গত হয় না বা অদূর ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। যেমন মায়ানমারের পোপো, এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। দিয়ে দিতে পারে যে মায়ানমারের পোপো একটি ড্যাশ আগ্নেয়গিরি বা একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো, সেটা হচ্ছে মায়ানমারের পোপো। ঠিক আছে। পরের প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? না, ভূ অভ্যন্তরে যেখানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে। পরের প্রশ্ন, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? না, ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উপরে যে স্থানে প্রথম কম্পন বোঝায়, অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র থেকে সমকোণে, অর্থাৎ সেই সোজা বা সেই ঠিক তার উপরে যেখানে ভূমিকম্প তরঙ্গটা প্রথম পৌঁছায়
তাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। অর্থাৎ ভূমিকম্পের কেন্দ্র থেকে ঠিক উপরে যে স্থানে প্রথম কম্পন পৌঁছায় তাকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। কেন্দ্র এবং উপকেন্দ্র পার্থক্য দিয়ে দিতে পারে, এখান থেকেই করে নেবে। পরের প্রশ্ন বলছে যে 4-5টি বাক্যে উত্তর দাও। এই একটি প্রশ্ন দেওয়া আছে এখানে যে হঠাৎ ভূমিকম্প শুরু হলে কি করা উচিত, অথবা ভূমিকম্পের মোকাবিলার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা রূপে তুমি কি করবে। তো উত্তর যে ভূমিকম্প মোকাবিলায় নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করা যেতে পারে। 1. ভূমিকম্পের সময় তৎক্ষণাৎ বাড়ির বাইরে বেরিয়ে আসা উচিত। 2. বাড়ির দেওয়াল, সরু পথ, বড় গাছ কিংবা বৈদ্যুতের তার থেকে আমাদের কি করতে হবে, খোলা জায়গায় থাকতে বা দূরে থাকতে হবে। 3. চলন্ত গাড়িতে থাকলে গাড়ি থামিয়ে কোনো ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে। 4. ভূমিকম্পের সময় বাইরে বেরোতে না পারলে ভেতরের শক্ত টেবিল বা আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। 5. বহুতল বাড়ির লিফট ব্যবহার না করা উচিত। এছাড়াও অনেক উপায় অবলম্বন করা যেতে পারে, তোমরা সেগুলো নিজের থেকে লিখে নেবে, কারণ এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে। আর যদি তোমাদের সময় বা হাতে থাকে তাহলে তোমরা আরও 1-2টি পয়েন্ট তোমরা জুড়ে দিতে পারো। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমাদের ভিডিওটি ভালো লাগার ব্যাপার রয়েছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক দেবে, আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।